আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের পক্ষ থেকে এবং আমাদের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান এসো জানিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কেম পারভেজ ববি। অলরেডি আমরা আমাদের এই প্রোগ্রামে আজকে আছি প্রায় পঞ্চম পর্বে, এবং আজকের এই পঞ্চম পর্বটা আমরা আয়োজন করছি এভাবে করে যে একটি উৎসাহ নিয়ে, একটি অনুপ্রেরণা নিয়ে। কারণ আমরা জানি, আমরা বিশ্বাস করি যে তথ্য প্রযুক্তি এই মুহূর্তে এমন একটি মাধ্যম, যে মাধ্যম আসলে সকল বাঁধ ভেঙে দিয়েছে। এবং এই তথ্য প্রযুক্তি বর্তমানে একটি কল্যাণ বয়ে নিয়ে আসছে, যেখানে দূরত্ব বলে কোনো শব্দ নেই। হয়তো শুধুমাত্র মানে আমি যেটা বলতে চাচ্ছি যে কাছে থাকার একটা অনুভূতিকে অ্যাটলিস্ট আমাদেরকে দিতে পারে। যেমন এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন রাকিব মজুমদার স্যার। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের এই ক্লাসে, স্পেশাল ক্লাসে। অসংখ্য ধন্যবাদ পারভেজ সাহেব। আমি মনে করি আজকের এই আয়োজনটা সময়ের দাবি, সময় উপযোগী। আপনি ধরেন এই করোনা যদি 30 বছর আগে আসতো, তাহলে এই যে আয়োজনটা, এটা কি আমরা করতে পারতাম? আমরা কি হোম অফিস করতে পারতাম? অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারতাম? সৃষ্টিকর্তা আমরা যেটা গ্রহণ করতে পারবো, যেটা আমাদের সহনীয় হবে, সেইভাবে করোনাটাকে দিয়েছেন। আমি মনে করি করোনা যুগ উপযোগী রোগ, এবং তার সাথে আমাদের অনলাইন, যেমন এখন আপনার সাথে আমি যুক্ত হয়েছি। তো শিক্ষার্থীদের বলবো, এসো জানি, স্বাস্থ্যবিধি মানি। থ্যাংক ইউ ববি ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি খুব যথার্থ বলেছেন, এবং মানে এটাই আজকে ফিল করছিলাম যে আমরা কিন্তু যখন আমাদের সকালবেলা আমাদের ক্লাস চলছে, আমাদের শিক্ষার্থীরা ক্লাস করছে, আমরা কিন্তু কোনোভাবে ফিল করি না। হ্যাঁ, একটা অনুভূতি কাজ করে যে আমি তাকে ছুঁয়ে দেখতে পাচ্ছি না, আমি আমার শিক্ষার্থীকে কাজ পাচ্ছি না, কিন্তু ক্যামেরার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু আমাদের নিজেদের সিস্টেমের মাধ্যমে এখন ক্লাসরুম গুলো কিন্তু হয়ে গেছে হচ্ছে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, জাস্ট একটি লিঙ্ক, যে লিঙ্কের মাধ্যমে আজকে সারা বাংলাদেশ থেকে কারেন্ট টাইমে লাইভে এবং পরবর্তীতে রেকর্ডেড ভার্সনটি কিন্তু সারা বিশ্ব থেকে আমাদেরকে চাইলে দেখতে পাচ্ছে। তো এটা আপনি অবশ্যই যথেষ্ট বলেছেন যে, এবং এর সাথে আমি একটু যুক্ত করব, করোনা আমাদেরকে দিয়েছে দীক্ষা, অনলাইন পদ্ধতিতে যে বিকল্পভাবে হতে পারে শিক্ষা। এই করোনা থেকে আমরা কিন্তু এই দীক্ষাটা পেয়েছি। চমৎকার চমৎকার, খুব ছন্দে মিলিয়ে কথা বলেন স্যার। আরো অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, এবং আমি বিশ্বাস করি যে আমাদের দর্শক, যারা আমাদের শিক্ষার্থী বা যারা আমাদের সাথে আজকের দিনে যুক্ত আছেন, তারা আজকের এই ক্লাসটি অবশ্যই আনন্দ সহকারে উপভোগ করবে এবং পুরনো বিষয়গুলো অনেক ক্ষেত্রে ফিরে আসবে। আমি নিজে একজন বিজনেসের শিক্ষার্থী ছিলাম, তো আমিও বিশ্বাস করি যে আমি আজকে আবার নতুন ভাবে পুরনো দিনকে ফিরে পাবো। তো রাকিব স্যার, আজকে একটা প্রশ্ন, আপনি চমৎকার ভাবে শুরুতেই আপনি বলেছেন বিষয়গুলো, তারপরে যদি আমি একটু বিশেষভাবে আপনার কাছে জানতে চাই যে এই যে সাবজেক্ট, আপনি তো হিসাব বিজ্ঞান পড়ান স্যার, হিসাব বিজ্ঞান আসলে আমাদের জীবনকে আসলে কিভাবে সম্পৃক্ত করে বা করেছে বা করে থাকে বলে আপনি মনে করেন? আপনার হিসাব বিজ্ঞানটা, এটা তো সকল ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে হিসাবের প্রয়োজন আছে। আমি যদি ব্যবসা বাণিজ্য করি, সেখানেও হিসাবের প্রয়োজন আছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আমাদের হিসাবের প্রয়োজন আছে, এবং হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা আছে। আজকে আমরা যে টপিকটি সিলেকশন করেছি, হিসাব সমীকরণ, এটা হিসাব বিজ্ঞানের একটা মূল মন্ত্র, বেসিক বা ফান্ডামেন্টাল সূত্র বলা চলে, যেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। টোটাল হিসাব বিজ্ঞানটা কিন্তু এই হিসাব সমীকরণের উপর ডিপেন্ডেন্ট। যেমন হিসাব সমীকরণ, আজকে যে আমরা টপিক নিয়ে ছাত্রদের সাথে আলোচনা করব, সেই টপিকটা আমি শেয়ার করতে চাচ্ছি এখন। জি অবশ্যই স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার কাছে আমার একটা জিনিস, আমরা যেহেতু তথ্য প্রযুক্তি নিয়ে কথা বলেছি, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে
সারা বাংলাদেশের সবার সিলেবাস তো সেম। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই মুহূর্তে শহরে যে শিক্ষার্থীরা পড়াশোনা করছে বা শহরের বাইরে গ্রামে যে শিক্ষার্থীরা পড়াশোনা করছে, হ্যাঁ, তাদের জন্য অনেক ক্ষেত্রেই বলে এভাবে করে যে আসলে ও শহরে পড়েছে তাই ও হয়তো একটু বেশি অ্যাডভান্স, আমি গ্রামে পড়ছি তাই তো আমি একটু পিছিয়ে আছি। এক্ষেত্রে আপনার মতামতটা আমি চাচ্ছিলাম। আবার এখন তো আমরা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করছি, ডিজিটাল বাংলাদেশের কিছু ছোঁয়া আছে আমাদের কাছে, সেখানে ক্ষেত্রে আপনি আপনার মতামত আমি জানতে চাচ্ছি স্যার। শহর এবং গ্রামের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা এখন ইন্টারনেট ভিত্তিক হয়তো কিছু ডিফারেন্স হতে পারে, হয়তো নেট লাইন শহরের তুলনায় গ্রামে কিছুটা পিছিয়ে আছে, কিন্তু আমরা জানি খুব সম্প্রতি পাবনার সেই মেয়েটি আমাদেরকে ভাবনায় ফেলে দিয়েছে, মুনমুন, যে মেডিকেলে সারা বাংলাদেশে প্রথম হয়েছে। সে কিন্তু তার সহজ সরল উক্তি সে সাক্ষাৎকারে বলেছে যে আমার গ্রাম শহর এটা কোনো ফ্যাক্টর না, শিক্ষা প্রতিষ্ঠান সেটাও ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে একজন শিক্ষার্থী তার লক্ষ্য স্থির করা, সে লক্ষ্যে অটুট থাকা এবং সেই লক্ষ্য অনুযায়ী কাজ করলে সে জয় হয় এবং সে তার শিক্ষক, পিতামাতা, ভাই বোন সবার কাছে সে কৃতজ্ঞতা, সর্বোপরি স্রষ্টা কাছেও সে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এবং সে দেশ এবং দশের জন্য, সমাজের জন্য চিকিৎসা সেবা দিতে চায়। আমরা এই প্ল্যাটফর্ম থেকে মুনমুন যে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে তাকে আমরা অভিনন্দন এবং তার জন্য শুভকামনা। থ্যাংক ইউ, চমৎকার স্যার। আমার মনে হয় যে আমরা দেরি না করে আমরা চলে যাই হচ্ছে আপনার ক্লাসে, আপনি যে মূল থিওরিটি আজকে দেবেন স্যার। ওকে, আমরা আজকে যে টপিকটি শিক্ষার্থীদের জন্য সিলেকশন করেছি সেটা হচ্ছে হিসাব সমীকরণ, অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখানে আমরা দেখতে পাচ্ছি a ইকুয়াল টু l প্লাস ওই। এখানে একটা দাঁড়িপাল্লা দেওয়া আছে এতে এবং l প্লাস ওই। এই হিসাব সমীকরণটা এখন আমরা একটু ক্লিয়ার করব। হিসাব সমীকরণটা কি? আমাদের যে সম্পদ, দায়, মালিকানা শর্তের মধ্যে যে রিলেশন, সম্পর্ককে যখন আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করব তাকে হিসাব সমীকরণ বলে। হিসাব সমীকরণের মধ্যে এ দ্বারা আমরা বোঝাচ্ছি অ্যাসেট বা সম্পত্তি, এল দ্বারা আমরা বোঝাচ্ছি লাইবিলিটিস বা দায়, ই দ্বারা বোঝাচ্ছি ইকুইটি বা মালিকানা শর্ত। এখানে ই কে কোথায় কোথায় ওই দ্বারা প্রকাশ করা হয়, ওই মানে ওনার্স ইকুইটি। এখন আমরা যদি সংজ্ঞাতে যাই, সম্পদ কি? সম্পদ হচ্ছে মূলধন জাতীয় ব্যয় হতে আমরা যে সম্পত্তি সৃষ্টি করি যা ভবিষ্যতে আমাদেরকে সুবিধা প্রদান করে তাকে বলে অ্যাসেট বা সম্পত্তি, যেমন আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদি। এরপরে আসি আমরা লাইবিলিটি বা দায় কি? দায় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে যখন তৃতীয় পক্ষের যে দাবি থাকে সেই দাবিটাকে আমরা বলি লাইবিলিটি বা দায়। সর্বশেষ যেটা মালিকানা শর্ত, স্টুডেন্টরা যেখানে বারবার এখানে কনফিউজড হয়, মালিকানা শর্ত দ্যাট ইজ মূলধন। মালিকানা শর্ত কাকে বলে? ব্যবসায়ে সম্পত্তির উপর মালিকের যে দাবি, ব্যবসায় সম্পত্তির উপর মালিকের যে অধিকার, সেই অধিকারকে আমরা মালিকানা শর্ত বলি। মালিকানা শর্ত প্রথম উপাদানে হচ্ছে মূলধন। একজন ব্যবসায়ী তার ব্যবসায়ের প্রথম দাবি, প্রথম অধিকার হচ্ছে মূলধন। তার দ্বিতীয় দাবি আছে তার মুনাফা, তৃতীয় দাবি সাধারণ সঞ্চিতি। এটা হচ্ছে মালিকানা শর্ত। মালিকানা শর্ত বলতে আমরা এটাকে মূলধন হিসাবেও বলতে পারি। এখন এই যে হিসাব সমীকরণ a ইকুয়াল টু l প্লাস ওই, এটার একটা বর্ধিত রূপ আছে। সেই বর্ধিত রূপটা আমরা একটু দেখি এখন স্ক্রিনে। a ইকুয়াল টু l প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখানে
যে ই আছে ইকুইটি, সেটাকে ব্রেকডাউন করা হয়েছে এখানে এ ইকুয়াল টু এল, এতটুকু পর্যন্ত আমাদের সমীকরণ ঠিক আছে। জাস্ট আমরা ইকুইটি বা ওনার্স ইকুইটি মালিকানা শর্তকে ব্রেকডাউন করে বলেছি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখানে সি দ্বারা আমরা যদি টোটালটা আমরা দেখি, এতে আমরা অ্যাসেট বা সম্পত্তি, এল তে লাইবিলিটিস বা দায়, সি তে ক্যাপিটাল বা মূলধন, আর তে রেভিনিউ। এখানে অনেক সময় এই আর শব্দটি না ব্যবহার করে অনেক সময় আই শব্দটি ব্যবহার করা হয়। আইতেও ইনকাম, আর তে রেভিনিউ, যার অর্থ হচ্ছে আয়। এরপরে আসি এক্সপেন্স, খরচ বা ব্যয়। এরপর হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। তার মানে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এখানে একটা বিষয় লক্ষণীয় যে মূলধনের সাথে আমরা আয় কেন যোগ করলাম, ব্যয় কেন বাদ দিলাম, উত্তোলন কেন বাদ দিলাম। মালিক ব্যবসায় যে তার মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছে, সেখানে তার যত রেভিনিউ হবে, এই রেভিনিউটা আয়টা তার মূলধনের সাথে যোগ হবে, এটা তার মূলধনকে বৃদ্ধি করবে। এই জন্য আর রেভিনিউটা মূলধনের সাথে যোগ করা হচ্ছে। এবং এক্সপেন্স, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে ব্যয়গুলো হচ্ছে সেগুলো তার মূলধনকে হ্রাস করবে, সেই জন্য আমরা এক্সপেন্সটাকে মাইনাস করতেছি। এবং মালিক কর্তৃক যদি নগদ উত্তোলন করে তাহলে সেখান থেকেও আমাদের মূলধন হ্রাস পাবে। তার মানে আমাদের মূলধনের সাথে আয় যোগ হচ্ছে, ব্যয়গুলো বাদ যাবে, উত্তোলন বাদ যাবে, আয় যোগ হবে, আয়ের অংশটা মূলধনকে বৃদ্ধি করবে, ব্যয় দ্বারা মূলধনকে হ্রাস করবে, উত্তোলন দ্বারা মূলধন হ্রাস করবে। এখন এই যে হিসাব সমীকরণের যে প্রভাব, এফেক্ট, এখানে কোশ্চেনটা পরীক্ষায় এরকম আসে যে হিসাব সমীকরণের প্রভাব দেখাও অথবা প্রমাণ করো যে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই। অথবা কোশ্চেনটা এরকমও আসে যে হিসাব সমীকরণের যে প্রভাব সেটাকে টেবুলার ছকে দেখাও। টেবুলার ছক মানে হচ্ছে টেবিল এর মতো যে ছকটা করা হয় সেটাকে আমরা টেবুলার ছক বলি। তো আমরা যদি এখন হিসাব সমীকরণের যে এফেক্ট, প্রভাব আমাদের প্রতিটা বিষয়ের আলাদা আলাদা করে আমরা বুঝতে পারি, তাহলে শিক্ষার্থীরা খুব অল্প সময়ে এই টপিকটি ধরতে পারবে। যেমন মৌলিক হিসাব সমীকরণ আমরা পূর্বে বলেছি এ ইকুয়াল টু এল প্লাস ওই, হোয়ার এ ইকুয়াল টু অ্যাসেট বা সম্পদ, এল হচ্ছে লাইবিলিটিস যা দায়, ওই ওনার্স ইকুইটি মালিকানা শর্ত। এখন হিসাব সমীকরণের যে প্রভাব অঙ্কে সেটা আমরা এখন দেখব কি ধরনের এফেক্ট সেটা আমাদের অঙ্কের প্রভাব পেলে। যেমন নগদ সম্পদ বৃদ্ধি পেলে মালিকানা শর্ত দ্যাট ইজ মূলধন বৃদ্ধি পাবে। নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এখানে যিনি ব্যবসা শুরু করেছেন সে নগদ টাকা ব্যবসায় নিয়ে এসেছে, এখানে তার নগদ সম্পদ বৃদ্ধি পেল। তার মানে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা শর্ত। এখানে দায়ের উপর কোনো প্রভাব পড়বে না, তার নগদ সম্পদ বৃদ্ধি পেল। নগদ সম্পদটা আলটিমেটলি তো সে এটাকে মূলধন হিসাবে কারবারে আনয়ন করেছে, যার কারণে তার প্রতিষ্ঠানের মূলধনও বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানের মূলধনও বৃদ্ধি পেয়েছে। তার মানে যদি কোনো ব্যবসায়ী নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করে তাহলে একদিকে তার নগদ সম্পদ যেমন বৃদ্ধি পেল, পাশাপাশি তার মূলধনও বৃদ্ধি পেল। নাম্বার 2, নগদে বাড়ি ভাড়া প্রদান। এখানে বলছে নগদ সম্পদ হ্রাস পেলে মূলধনটা হ্রাস পাবে। যদি একটি প্রতিষ্ঠানের নগদ টাকা হ্রাস পায় আলটিমেটলি তার মূলধন হ্রাস পাবে। যেমন আমরা উদাহরণ দিলে আরো বিষয়টি ক্লিয়ার হবে। নগদে বাড়ি ভাড়া প্রদান 10,000 টাকা,
তাহলে এখানে নগদ সম্পদ হ্রাস পেল, এখানে ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নগদ সম্পত্তি হ্রাস পেল 10,000 টাকা দ্বারা, এবং আলটিমেটলি এটা কিন্তু আমাদের ব্যয়। আমরা একটু আগে হিসাব সমীকরণের যে বর্ধিত রূপ সেখানে বলছি ক্যাপিটাল প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, অর্থাৎ আয় হলে মূলধনের সাথে যোগ হবে, ব্যয় হলে মূলধন থেকে বাদ যাবে, উত্তোলন হলে মূলধন থেকে বাদ যাবে। এই যে বর্ধিত রূপ, এখানে এই ইকুয়েশনটা ওখানে যথার্থভাবে কাজে লাগতেছে আমাদের, যে নগদ হ্রাস পেল। কেন নগদ হ্রাস পেল? বাড়ি ভাড়া প্রদান করার কারণে নগদ টাকা হ্রাস পেল, যার ফলে আমাদের আলটিমেটলি মূলধন হ্রাস পাচ্ছে। কারণ আমরা বলেছি ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস, তার মানে এখানে ব্যয়ের ফলে আমার মূলধন হ্রাস পাচ্ছে। পরবর্তীতে নগদ সম্পদ কমলে অপর একটি সম্পদ বাড়বে। নগদে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, এখানে যে নগদে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, এখানে এফেক্টটা কিন্তু সম্পদের মধ্যে এফেক্টটা হচ্ছে। এই যে এক পাশে যে প্রভাবটা ফেলতেছে, এই এক পাশের প্রভাবটাকে বলে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। যেমন এখানে নগদ সম্পদ হ্রাস পেল, পাশাপাশি আমাদের আসবাবপত্র নামক একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে। এখানে প্রভাবটা পড়েছে এই জায়গায় যে আমি নগদে যদি আসবাবপত্র ক্রয় করি তাহলে নগদ হ্রাস পাবে, আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পাবে। নগদে যন্ত্রপাতি ক্রয় করা হলে নগদ হ্রাস পাবে, যন্ত্রপাতি নামক একটা সম্পদ বৃদ্ধি পাবে। নগদে যদি আমরা মোটর গাড়ি ক্রয় করি তাহলে নগদ হ্রাস পাবে, মোটর গাড়ি নামক সম্পদ বৃদ্ধি পাবে। এরপরে আসি আমরা বাকিতে বা ধারে সম্পদ ক্রয় করলে সম্পদ আমার বৃদ্ধি পাবে, পাশাপাশি দায়ও বৃদ্ধি পাবে। আমরা বাকিতে যদি যন্ত্রপাতি ক্রয় করি তাহলে যন্ত্রপাতি নামক সম্পদ আমার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমার লাইবিলিটি দায় সৃষ্টি হচ্ছে। তৃতীয় পক্ষের কাছে আমার এই দেনা পরিশোধ করতে হবে। এই জন্য এটাকে আমরা পদেয় হিসাব বা পাওনাদার কাকে বলে, আমরা যাদের নিকট থেকে বাকিতে সেবা গ্রহণ করি বা বাকিতে পণ্য ক্রয় করি তাদেরকে পদেয় হিসাব বা পাওনাদার বলে। এটা চলতি দায়, কারেন্ট লাইবিলিটি হিসেবে আমাদেরকে দেখাতে হয়। তাহলে বাকিতে যন্ত্রপাতি ক্রয়ের ফলে যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পেল, তার পাশাপাশি আমাদের দেনার সৃষ্টি হয়েছে, দায়ের সৃষ্টি হয়েছে। একটি সম্পদ বাড়লে মূলধন বাড়বে। যেমন ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয়ের ফলে আমাদের একটা সম্পদ সৃষ্টি হয়েছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব বা দেনাদার কাকে বলে? যাদের নিকট, যে সকল ব্যক্তি প্রতিষ্ঠানের নিকট আমরা বাকিতে পণ্য বিক্রি করি বা তাদেরকে বাকিতে সেবা প্রদান করি, তাদের থেকে আমাদের যে পাওনা সৃষ্টি হয় সেটা প্রাপ্য হিসাব বা দেনাদার। এটা কারেন্ট অ্যাসেট, চলতি সম্পদ। এখন প্রশ্ন হতে পারে এখানে সম্পদ সৃষ্টি হয়েছে, কিন্তু আলটিমেটলি মূলধনেও আমরা প্লাস করতেছি কেন? ওনার্স ইকুইটি বা মূলধনে কেন প্লাস করতেছি? এখানে প্লাস করার কারণ হচ্ছে আমাদের হিসাব সমীকরণের যে বর্ধিত রূপ, সেখানে আমরা বলেছি ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস, অর্থাৎ মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, অর্থাৎ হিসাব সমীকরণের যে বর্ধিত রূপ সেই রূপটা এখানে কাজে লাগতেছে। এখানে আয়ের ফলে মূলধন বৃদ্ধি পাবে, মূলধনের সাথে সেটা প্লাস হবে। এই যে আমরা ইন্ডিভিজুয়াল তথ্য দিয়ে বিষয়গুলোকে ক্লিয়ার করলাম, কিন্তু পরীক্ষাতে আমরা কিভাবে করব সেটা আমরা একটু নমুনা দেখাই। এখানে একটা নমুনা কোশ্চেন আছে, মডেল কোশ্চেন, যে ব্যবসায় নগদ বিনিয়োগ করা হয়েছে 1 লক্ষ টাকা। এরপরে নগদে বিক্রয়, ধারে আসবাবপত্র ক্রয়, বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য বিক্রয়, অগ্রিম বাড়ি ভাড়া প্রদান এবং বেতন প্রদান। এখন আমাদেরকে বলছে উক্ত লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব টেবুলার ছকে দেখাও। অথবা কোশ্চেন হতে পারে
প্রমাণ করো যে এ ইকুয়াল টু এল প্লাস ওই, কোশ্চেন সেরকমও আসতে পারে, অথবা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। এখন এই যে হিসাব সমীকরণের প্রভাব দেখাবো, স্টুডেন্টরা কোশ্চেন করে যে স্যার সম্পদ কতটা কলাম হবে, সম্পদের কলামগুলো আমরা আসলে কোশ্চেন দেখে বুঝে নিব যে আমাদের এখানে কয়টা অ্যাসেট আছে। যেমন এখানে নগদ বিনিয়োগ, নগদ একটা সম্পদ আছে। আসবাবপত্র ক্রয়, এখানে আসবাবপত্র নামক একটা সম্পদ আছে। বাকিতে বিক্রয়, ফলে দেনাদার বা প্রাপ্য হিসাব নামে একটা সম্পদ সৃষ্টি হয়েছে। অগ্রিম বাড়ি ভাড়া প্রদান, খরচ অগ্রিম পরিশোধ করলে সেটা কারেন্ট অ্যাসেট, চলতি সম্পদ। আবার খরচ যদি বকেয়া থাকে সেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি, চলতি দায়। অর্থাৎ যে দেনাগুলো আমাদের পরিশোধ করতে হবে, বকেয়া বেতন হতে পারে, বকেয়া বাড়ি ভাড়া হতে পারে, বকেয়া মজুরি হতে পারে, এগুলো যেগুলো বকেয়া থাকবে সেগুলো হচ্ছে কারেন্ট লাইবিলিটি। এখন কোশ্চেন হতে পারে যে কারেন্ট লাইবিলিটি চলতি দায় কি? যে দায় দেনাগুলো 1 বছরের থেকে কম সময়ের মধ্যে আমাদেরকে পরিশোধ করতে হবে তাকে বলে চলতি দায়। আরেকটা দায় আছে দীর্ঘমেয়াদী দায়, যেটা একাধিক বছর পরে আমাদেরকে পরিশোধ করতে হয়, যেমন ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, ঋণপত্র, এগুলো হলো দীর্ঘমেয়াদী দায়। আর কারেন্ট অ্যাসেট কি? চলতি সম্পদ কি? যে সম্পদগুলো আমরা অল্প সময়ে নগদ টাকায় কনভার্ট করতে পারি, রূপান্তর করতে পারি, তাকে বলে কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ। সম্পদ স্থায়ী সম্পদ কি? যেটা আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো, দীর্ঘদিন এটার উপযোগিতা পাবো, সেটা স্থায়ী সম্পদ, আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি। আরেকটা সম্পদ আছে অস্পর্শনীয় সম্পদ। সেই অস্পর্শনীয় সম্পদ কি? যেই সম্পত্তি দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তাকে বলে অস্পর্শনীয় সম্পদ, ইনট্যানজিবল অ্যাসেট। যেমন গুডউইল, আমরা জানি সুনাম দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, অথচ সুনাম একটা স্থায়ী সম্পদ, অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। তাহলে আমরা আবার কিছু সম্পদ আছে অলিক সম্পদ, কাল্পনিক সম্পদ বলে, কাল্পনিক সম্পদ, অলিক সম্পদ, অর্থাৎ যার বাস্তবে কোনো মূল্য নাই তাকে বলে অলিক সম্পদ। যেই সম্পদের বাস্তবে কোনো মূল্য নাই তাকে বলে অলিক সম্পদ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি প্রাথমিক খরচাবলী এবং শেয়ার অবহার। প্রাথমিক খরচাবলীকে আমরা, ব্যবসায়ী মনে করতেছে যে ব্যবসা শুরু করার সময় সে যে ট্রেড লাইসেন্সটা করেছে, সেই ট্রেড লাইসেন্স করতে তার যে ব্যয়টা হয়েছে এটা তার প্রাথমিক ব্যয়। এখন একজন ব্যবসায়ী এটাকে কাল্পনিক সম্পদ মনে করে। আবার শেয়ার অবহার, শেয়ারের লিখিত মূল্যের চেয়ে যখন কম দামে শেয়ার বিক্রি করে তাকে বলে শেয়ার অবহার, সেটাকেও সে কাল্পনিক সম্পদ মনে করে। এখন আসি আমাদের মূল টপিকে, যে ব্যবসায়ে নগদ বিনিয়োগ করা হলো, তাহলে এখানে নগদ সম্পদ বৃদ্ধি পেল। সমীকরণটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই। নগদ সম্পদ বৃদ্ধি পাওয়া মানে কি? আলটিমেটলি মূলধন বৃদ্ধি পেয়েছে, এই জন্য মূলধনেও এটাকে আমরা প্লাস হিসাবে দেখাচ্ছি। শুধুমাত্র মাইনাসের ক্ষেত্রে আমরা ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করব, আর প্লাসের ক্ষেত্রে কোনো চিহ্ন ব্যবহারের প্রয়োজন নাই। আর কমেন্টসের ঘরে আমরা লিখবো প্রাথমিক বিনিয়োগ, অর্থাৎ ব্যবসা শুরু করতে মালিক যে টাকাটা ইনভেস্ট করেছে সেটাকে আমরা প্রাথমিক বিনিয়োগ হিসেবে নগদ সম্পদ বৃদ্ধি পেল, পাশাপাশি আমাদের মালিকানা শর্ত বৃদ্ধি পেল। নাম্বার 2, 4 তারিখে নগদে বিক্রয় করা হলো 50,000 টাকা। তাহলে নগদে বিক্রির ফলে নগদ সম্পদ বৃদ্ধি পেল, তাহলে বিক্রয়ের ফলে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পেয়েছে। আমরা যদি হিসাব সমীকরণের বর্ধিত রূপের দিকে তাকাই, সেখানে আমরা বলেছি ক্যাপিটাল প্লাস আয়, ক্যাপিটাল প্লাস রেভিনিউ অর ইনকাম। যেহেতু বিক্রয়ের ফলে আয় সৃষ্টি হয়েছে, তাহলে এখানে আমাদের মালিকানা শর্ত বা মূলধনকে এটা বৃদ্ধি করবে। পরবর্তীতে আমাদের আছে ধারে আসবাবপত্র ক্রয়। এখানে বাকিতে আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, মোটর গাড়ি ক্রয়, যাই ক্রয় করি না কেন, এখানে কিন্তু সম্পদ বৃদ্ধি পাবে, আসবাবপত্র নামক একটা সম্পদ বৃদ্ধি পাবে। কিন্তু আমরা যেহেতু জিনিসটা বাকিতে ক্রয় করেছি, তাহলে আমাদের একটা দেনার সৃষ্টি হবে তৃতীয় পক্ষের কাছে, সেটা হচ্ছে প্রদেয় হিসাবে এই টাকাটাকে আমাদের
দেখাতে হবে। পরবর্তীতে বাকিতে পণ্য ক্রয়, বাকিতে ক্রয়ের ফলে পাওনাদার সৃষ্টি হবে, দায় সৃষ্টি হবে। যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে, তৃতীয় পক্ষের কাছে আমাদের একটা দেনার সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা লাইবিলিটি বা পদেয় হিসাবে দেখাচ্ছি। কিন্তু কোশ্চেন হলো এটা কেন মূলধন থেকে বাদ যাবে? ব্র্যাকেট দেওয়ার অর্থ হলো এটা মূলধন থেকে বাদ যাচ্ছে। যদি আমরা হিসাব সমীকরণে বর্ধিত রূপে তাকাই, সেখানে আমরা বলেছি মূলধন প্লাস আয় মাইনাস ব্যয়। যেহেতু ক্রয় একটা ব্যয় বা খরচ, সেই জন্য এটা মূলধন থেকে মাইনাস হবে। ফর্মুলা আমাদের ওই অ্যাকাউন্টিং যে ইকুয়েশন আমরা শিখেছি, সেই ইকুয়েশনটাই এখানে আমরা প্রভাব, তার এফেক্ট এখানে আমরা ম্যাথমেটিক্যালি সেটা দেখাচ্ছি। পরবর্তীতে আমাদের বাকিতে পণ্য বিক্রয়, তাহলে বাকিতে বিক্রয়ের ফলে আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব নামে একটা সম্পদ সৃষ্টি হবে। ওকে, সম্পদ আমরা পেয়ে গেলাম, কিন্তু এটা আলটিমেটলি মূলধনে গিয়ে এফেক্ট করতেছে, কারণ বিক্রয়ের ফলে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি পাওয়ার অর্থ হলো মালিকানা শর্ত, দ্যাট ইজ মূলধনকে বৃদ্ধি করবে, এই জন্য মূলধনের সাথে এটা যোগ। পরবর্তীতে আমরা আসি অগ্রিম বাড়ি ভাড়া প্রদান। যেহেতু আমরা খরচটা অগ্রিম করেছি, আমাদের ক্যাশ থেকে টাকাটা মাইনাস হবে, কিন্তু অগ্রিম বাড়ি ভাড়া আমাদের কারেন্ট অ্যাসেট হিসাবে দেখাতে হবে। যেমন এখানে নগদ হ্রাস পাচ্ছে 30,000 অগ্রিম বাড়ি ভাড়া বাবদ। আবার অগ্রিম বাড়ি ভাড়া এখানে সম্পদ হিসাবে দেখাতে হবে আলাদা শিরোনামে, কারণ খরচ অগ্রিম পরিশোধ করলে এটা কারেন্ট অ্যাসেট, চলতি সম্পদ। আবার খরচ বকেয়া থাকলে এটাকে চলতি দায় হিসাবে দেখাতে হয়। পরবর্তীতে আসে বেতন প্রদত্ত হলো, এটা একটা খরচ। তাহলে বেতনটা যে পরিশোধ করেছি, অবশ্যই নগদ টাকা হ্রাস পেয়েছে। এখন বেতন তো একটা খরচ, খরচ বৃদ্ধি পেলে আলটিমেটলি কি হয়? মূলধন হ্রাস পাবে, মূলধন হ্রাস পাবে। আমরা যে ইকুয়েশনটা পূর্বে শিখেছি যে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা শর্ত, পরিশেষে কিন্তু আমরা সেই জিনিসটায় প্রুভ করতে পারবো। এখানে সম্পদের যোগফলের যে সমষ্টি 1,80,000, সেটা আমাদের লাইবিলিটি দায় এবং মালিকানা শর্ত মূলধনের যোগফলের সমান হবে। তাহলে আমরা প্রমাণ করতে পারবো এ ইকুয়াল টু এল প্লাস ও ই, যে সমীকরণটা নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করেছিলাম, মূল সমীকরণ, যে এ ইকুয়াল টু এল প্লাস ই। ই দ্বারা ইকুইটিকে বোঝায়, এটাকে ওই ও বলা হয়, ওনার্স ইকুইটি, একই অর্থে ব্যবহার হবে। এ দ্বারা যেমন অ্যাসেট, এল দ্বারা লাইবিলিটি, ই এবং ওই একই অর্থে ব্যবহার হচ্ছে ওনার্স ইকুইটি বা ইকুইটি, মালিকানা শর্তকা মূলধনকে বোঝাচ্ছে। এখন এই সমীকরণের যে বর্ধিত রূপ, সেই বর্ধিত রূপটাই হচ্ছে আমাদের মূল ম্যাথের মধ্যে এটার প্রভাব বেশি পড়তেছে। এবং প্রভাবটা আমরা যদি এতটুকু কনসেপ্ট ক্লিয়ার করতে পারি যে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, যেগুলো আয় হবে সেগুলো মূলধনের সাথে যোগ হবে, আবার যেগুলো ব্যয় হচ্ছে, খরচ হচ্ছে, সেগুলো মূলধন থেকে মাইনাস করব। আর আলটিমেটলি মালিক যদি ক্যাশ, নগদ টাকা ব্যবসা থেকে নিয়ে যায়, তাহলেও সেটা মূলধন থেকে বাদ যাবে। এবং সেই এফেক্টটাই আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা মূলধনের উপর প্রভাবটা আমাদেরকে ওই সমীকরণ, প্রয়োজনে আমরা এখানে একটা টিপস দিতে পারি তোমাদের। তোমরা এখানে যে মূলধন লিখেছ, সেখানে তোমরা লিখে নিতে পারো যে মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তাহলে আর তোমাদের এই সমীকরণের যে কনফিউশনগুলো, যে প্রবলেমগুলো অ্যারাইজ করে, সাধারণত স্টুডেন্টরা সম্পদ দায়, এখানে তাদের কোনো ঝামেলা হয় না, ঝামেলা হয় মালিকানা শর্ততে। তখন এই সূত্রটা যদি আমরা পাশে লিখে নিই, মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, তাহলে আমাদের প্রবলেমটা ইজিলি আমরা সলভ করতে পারবো। এবং এটা প্রতিটা অঙ্কের এই ফলাফল বোথ সাইডে সমান হবে। অঙ্ক করার পর যদি আমার বোথ সাইডে না মিলে, তাহলে বুঝতে হবে ভিতরে কোনো
ভুল আছে, কারণ এই ইকুয়েশনের মাধ্যমে কিন্তু ফলাফল বোথ সাইডে মিলে যাবে। কারণ আমরা বলেছি সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা শর্ত, দ্যাট ইজ মূলধন। সম্পদ ইকুয়াল টু, এখানে পরীক্ষায় কোশ্চেনটা এরকম আসে যে হিসাব সমীকরণের এমসিকিউতে আসে মৌলিক হিসাব সমীকরণ কি, অথবা হিসাব সমীকরণের বর্ধিত রূপ কি। এমসিকিউতে এই দুইটা কোশ্চেন আসে। আর সিকিউতে কোশ্চেন আসে তিন ভাবে। একটা হচ্ছে প্রমাণ করো যে এ ইকুয়াল টু এল প্লাস ওই, তখন যে অ্যান্সারটি আমরা লিখব, অথবা হিসাব সমীকরণের প্রভাব দেখাও, সেম অ্যান্সার আমরা দিব। অথবা টেবুলার ছকে হিসাব সমীকরণের প্রভাব, একই রকম অ্যান্সার হবে। টেবুলার ছক বলতে এখানে টেবিল ছকটাকে মিন করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের যে হিসাব সমীকরণ সংক্রান্ত যে জটিলতা সেগুলো কিছুটা ওভারকাম করতে পারবে যদি তোমরা এই রুলস গুলো ফলো করো। এখানে প্রতিটা রুলসকে ব্রেকডাউন করা হয়েছে প্রথমে, অর্থাৎ লেনদেনগুলোকে কিভাবে আমরা বিভিন্ন সমীকরণে এফেক্ট দেখাবো, এবং পরিশেষে যখন আমরা একটা কোশ্চেন থেকে সমাধান করব তখন আমাদের সমাধানটা এই আকৃতিতে হবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনাকেও অনেক অভিনন্দন এই সুন্দর আয়োজনের জন্য। কারণ হচ্ছে আমরা যদি এখন ছাত্রদেরকে বুস্ট আপ না রাখতে পারি তাহলে আমাদের শিক্ষার অগ্রগতি থেমে যাবে এবং একটা জাতি মেধাশূন্য হয়ে পড়বে। এই অনলাইন কার্যক্রমে কিন্তু আমরা অনেক দূর শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে পারি। কারণ আমরা জানি না প্যান্ডামিক কতদিন থাকবে, কিন্তু বিকল্পভাবে অনেকে বলে যে অনলাইনে শিক্ষা কার্যক্রম তেমন গতিশীল না। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে একজন রোগী যখন আইসিইউতে ভর্তি হয় তখন তাকে যে কৃত্রিম ভাবে অক্সিজেন দেওয়া হয়, তাকে কৃত্রিমভাবে খাবার দেওয়া হয়, তো সেই কৃত্রিম খাবার তো তার ফুড ভ্যালু অ্যাড করে। তো ফুড ভ্যালু যেহেতু সেখানে অ্যাড করে, তাহলে এখানে অনলাইন ক্লাসে কেন আমাদের ভ্যালু এডিশন হবে না? আসলে ভ্যালু এডিশন কাদের ক্ষেত্রে হচ্ছে না? যারা এই অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছে না। যারা যুক্ত হচ্ছে তারা ঠিকই বেনিফিট পাচ্ছে এবং তারা মজাও পাচ্ছে অনলাইন ক্লাসে। মানে আমি জি জি স্যার, আপনি বলছেন যে এসো জানি এবং সাথে সাথে স্বাস্থ্যবিধি মানি। প্রিয় শিক্ষার্থী যারা যেখান থেকে আমাদেরকে দেখছো তাদেরকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চাই ইন ফিউচারে আমরা বিভিন্ন মজার মজার টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সেগুলো উপভোগ করবে এবং কিছু শিখবে। তোমরা যদি কিছু শিখো, কিছুটা হলেও শিখো, সে তখনই আমাদের এই পরিশ্রম, এই সাধনা বা এই প্রেরণা সার্থক হবে, সুন্দর হবে। নিঃসন্দেহে আপনার এই আশা আমরাও ব্যক্ত করি, কারণ মানে বাস্তবতাকে মেনে নেওয়াটাই হচ্ছে আসলে শিক্ষা, বুদ্ধিমানের কাজ, এবং এটাই হচ্ছে বাস্তবতাকে মেনে নেওয়াটাই শিক্ষা। এবং এবং এই শিক্ষাটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। আমি বলবো স্টুডেন্টদের জন্য এখন অনেক সুবিধা। তাদের ঘর এখন তাদের বিদ্যাপীঠ, তাদের ঘর এখন তাদের বিদ্যালয়, তাদের ঘর এখন তাদের মহাবিদ্যালয়, তাদের ঘর এখন তাদের বিশ্ববিদ্যালয়, আর টিচারদের ঘর এখন ক্লাসরুম। চমৎকার! মানে করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমাদের শিখিয়েছে কিভাবে আমরা স্বাস্থ্যবিধি শিখিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা শিখিয়েছে, মিতব্যয়ী হওয়া শিখিয়েছে। অনেক প্লাস পয়েন্ট আছে। যদি আমরা টেকনোলজি ব্যবহার করতেও শিখিয়েছে। জি, তথ্য প্রযুক্তি এই জন্য করোনা এখন দিয়েছে, কারণ তথ্য প্রযুক্তি তো মানুষ তো এখন হাতের মুঠে তথ্য প্রযুক্তি। রাইট।
তো এই আমরা বিশ্বাস করি যে আমাদের এই যে ছোট্ট প্রয়াস, এই প্রয়াসটি আসলে শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং করছে বিশ্বাস করি। যারা আমাদেরকে লাইভে দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন তাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই আপনাদের কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়ে নতুন সাবজেক্ট টপিকগুলোকে নিয়ে আসতে পারি। পাশাপাশি আহ্বান জানাচ্ছি, যদি এমন কোনো টপিক থেকে থাকে যে টপিকটি আপনাদের জন্য আলোচনা করলে খুব উপকার হবে, ভালো হবে, অবশ্যই আমাদেরকে লিখুন, আমাদেরকে জানান, আমরা ওই টপিকগুলো নিয়ে আসবো। অ্যান্ড এগেইন রাকিব স্যার, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার একটি প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি একটি সমীকরণকে আবারও পরিষ্কার করলেন। আমার বিশ্বাস যারা নতুন ভাবে দেখেছে তাদের কাছে খুব ভালো লেগেছে, যারা পুরনো তাদের একটা চমৎকার রিভিউ হয়ে গেছে। থ্যাংক ইউ ববি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আর এই প্ল্যাটফর্মে আসার জন্য। জি, আমরা বিশ্বাস করি যে আপনার কাছ থেকে আমরা আরো একটা সময় পাবো এবং অন্য পরবর্তী কোনো একটা ক্লাসে আপনি আরো নতুন কোনো টপিক নিয়ে আসবেন আমাদের শিক্ষার্থীদের জন্য। অবশ্যই অবশ্যই, আমাদের কাজে হচ্ছে শিক্ষাকে বিলি করা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং থ্যাংক ইউ। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি এসো জানি অনুষ্ঠান থেকে, ড্যাফোডিল কলেজের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল দেখাবে নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।